জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের এখন দায়িত্ব। সব কাজে বা সব কিছু সংস্কার তাদের এখতিয়ারের মধ্যেও পড়ে না, যেটি প্রিন্স ভাই বললেন। আপনার কি মনে হয় যে সংস্কারে যে গত 4 মাসের বেশি সময় হলো, যেখানে আসলে দৃশ্যমান কি পদক্ষেপ নিয়েছে বা মানুষ মনে করছে যে এটি আসলে একটু সময়ক্ষেপণ হচ্ছে, বা কোনোভাবে হোক এটা আরও বেশি দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা আছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আর আমার সাথে যে বিজ্ঞ আলোচক রয়েছেন প্রিন্স ভাই এবং সালাম ভাইকে। আপনি যথার্থই বলেছেন এবং যে কথাটা এসছে যে সংস্কারের সাথে স্বস্তি, মানুষ স্বস্তি চায়। তো স্বস্তি তো আসলে মানুষ পায়নি। সংস্কার কখন হয়? যখন বিভিন্ন ধরনের এলোমেলো একটা অবস্থা থাকে, সেটাকে গোছানোই তো সংস্কার। বিগত 16 বছরই না, আসলে স্বাধীনতার পরে 53 বছর মানুষ কী পেয়েছে? যেমন করেন কমিউনিস্ট পার্টির মানুষরা বলে যে মানুষের যে সাম্য, মানবিক অধিকার, মর্যাদা, এর সকল পলিটিক্যাল পার্টিই চায় যে মানুষের যে এই অধিকারটা, যে মৌলিক অধিকার, নাগরিক অধিকার, সেটা স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, থাকার জায়গা হোক, কাপড় হোক, মানুষ তো সেটা পায়নি। আসলে এই কাঙ্ক্ষিত জায়গাটা কখনোই ছিল না। কেন ছিল না? যে আমাদের চিন্তারই পরিশুদ্ধিতা নাই। এই যে সংস্কারের কথা বললেন না, সংস্কার কীভাবে হবে? চিন্তায় যদি সংস্কার না থাকে, যেমন আমরা ডাউট করছি যে ওনারা কালক্ষেপণ করছেন। সালাম ভাই বললেন যে আবার 20 বছর আমাদের একটা ফোবিয়া হয়ে গেছে, কারণ এটা আগের সরকার ছিল, তারা বলছে যে আমরা দেবো, চাকরি দেবো, ঘরে ঘরে 10 টাকা সে চাল দেবো। কিন্তু ক্ষমতা এসেই সে সংবিধানটা চেঞ্জ করে ফেললো। কারা করছে? যে জনগণের ভোটটা যারা নিয়ে গেছে তারাই কিন্তু করছে। জনগণ তো ভোট দিয়েছিল তাদেরকে। মানুষ সবসময় প্রতারিত হচ্ছে। এই প্রতারিত যে হচ্ছে, আমরা যারা রাজনীতি করি, আমরা আসলে কতটা পরিচ্ছন্ন, আমাদের চিন্তাটা কতটা পরিচ্ছন্ন, এই জায়গাটায় আমি কাউকে পার্টিকুলার কাউকে ইন্ডিকেট করছি না। আমাদের মধ্যে একটা রেস্টলেসনেস শুরু হয়ে গেছে, একটা অস্থিরতা বিরাজ করছে যে তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়ার। আবার ওনারাও যে স্পেসিফিক্যালি যে মানুষের যে কষ্টটা সেখানে অ্যাড্রেস করতে পারছেন না। কারণ এই যে বিপ্লবটা হলো, এই বিপ্লবে তো তাদের কোনো ক্ষতি হয় নাই। এই সকল লোকই তো এক্সিট রুমে ছিল, তারা তো রাজপথে ছিলেন না। প্রিন্স বেরিয়েছিলেন, সালাম বেরিয়েছিলেন, ওনাদের হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জেল খাটছেন, ওনাদের অফিসে তালা মারা ছিল। আমরা মুসলিমের মানুষ ওখানে মিছিল করতে করতে গেছি। কাজেই এই কষ্টটা কে বুঝবে? যার সন্তান মারা গেছে সেই বোঝে, যে একটা ছোট বাচ্চা মারা গেলে পর ওই সন্তান যে মা, সে বুঝে। আজকে যে এতজন শহীদ হলো, 20-30 হাজার লোক যে পঙ্গুত্ব বরণ করছে, আমরা যে ওই ওদের লাশ দেখতে গেছি, ওদের চিকিৎসা দিয়েছি, আমাদের অনেক কষ্ট হয়। কাজে অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাটা আইডেন্টিফাই করতে পারছে, এই জায়গাটা সুস্পষ্ট করতে পারছে না। যেমন ধরেন আমরা যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করলাম, যে যারা শহীদ হয়েছেন তাদেরকে ওনারা বললেন যে 9 কোটি টাকা ডিসবার্স করেছেন। আমরা তো জানি না, বলে দেওয়া হয়েছে। তাহলে এইটা কেন চিনমৈত্রী সম্মেলনে নিয়ে শহীদদের বাবা মাকে ডেকে এটা উপস্থিতিতে মিডিয়া জানাচ্ছে না? ওনাদের যে কর্মকাণ্ডগুলো আছেন, এটা মানুষ জানবে না কেন? এটা মানুষকে জানাক। আর যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা হয়েছে, আসলে আমরা এখানে একটু বলতেই চাই যে এটা তো আওয়ামী লীগের যে 16 বছরের যে সিন্ডিকেটটা, এটা সরকার হয়তো পক্ষে যাবে, এটাই তো ভাঙতে পারতেছে না। কারণ তাদের যে কালো টাকা, এই কালো টাকা তো লুকিয়ে রাখছে মাটির নিচে, নাহলে ব্যাংকে, নাহলে বিদেশে পাচার করেছে। কাজে তারাই তো এই আমদানি রপ্তানি এগুলোর সাথে জড়িত ছিল। এটা একটা অবভিয়াস রিজন। এটা তারপরও এই জবাবদিহিটা তাদেরই করতে হবে, যে মানুষের স্বস্তি দেওয়ার জায়গাটা। ভোটের কথাটা একটু আমি বলি, যে ভোট তো সবসময় হয়ে আসছে। আমাদের মতো গরিব দল যারা আমরা মানুষের জন্য পেশা ছেড়ে রাস্তায় এসেছি, মানুষের স্বস্তির জন্য, আমরা তো ভোটে কখনোই জিতবো না যদি মাসেল অ্যান্ড মানি থাকে। আমার যে এলাকায় একজন রাজনীতিবিদ ছিলেন, তো ওনার এত বস্তা টাকা আছে, আমি ছোটোবেলা থেকে কতগুলো ভাতই খাই নাই, তবে তার প্রতিপক্ষ কীভাবে হবো? কাজে এই যে মাসেল অ্যান্ড মানি, এটাকে যদি আপনি ইউটিলাইজ করতে না পারেন, বা এই জাতীয় জায়গাগুলোতে যদি সংস্কার না হয়, নির্বাচন কমিশনের যদি সংস্কার না হয়, পুলিশের যদি সংস্কার না হয়, এগুলো হতে হবে। এটাও চলমান থাকুক। আর নির্বাচনে তো একটা রোড ম্যাপ দিয়েছে, আমরা আশা করব, আমাদের আকাঙ্ক্ষা থাকবে এই 2025-এর শেষের দিকে অথবা 26-এর প্রথম দিকে একটা নির্বাচন দেবে, এবং সেখানে আমরা, কিন্তু তার আগে এই যে পয়েন্ট আমি বললাম, মাসেল মানি অ্যান্ড যে এই যে অপসংস্কৃতি যা হয়েছে নির্বাচন কেন্দ্রিক, এই যে দূর না হলে ভাই ওই আবার সেই বদিরা আসবে। বদি চেনেন তো, যে কক্সবাজারের যে ইয়াবা মাস্টার সম্রাট, তাকে বাদ দিয়ে শেখ হাসিনা অপেক্ষাকৃত ভালো মানুষ আছে, কে? বদির ওয়াইফ। তো এই হলো সংস্কার শেখ হাসিনা, বুঝছেন না? তো এরকম যদি আমরা, তো সালাম ভাইদের দল তো ছিল ইয়েতে, পাওয়ারে ছিল দীর্ঘ সময়। তো সংস্কার আপনারা বলতেছেন যে রাজনীতিবিদদের সংস্কার করবে, আমরা তো তখন কাঙ্ক্ষিত মানে সংস্কার আমরা পাই নাই।
আমরা আশা করি যে আপনাদের এখন অনেক রকমের ইয়ে হয়েছে আপনাদের নিজেদের উপলব্ধি মধ্যে হয়েছে, জি। ভুল ইয়ে হয়েছে, তো আপনারা আবার যদি ক্ষমতা যান আপনারা হয়তো সেই সংস্কারটা করবেন। আপনাদের কাছ থেকে কমিটমেন্টগুলো আমরা বিএনপি চাই। তো আগেই ঘোষণা দিয়েছে, তাদের তো 31 দফা একত্রিশ দফা আছে, উপস্থাপন আমরা ছিলাম, করেছে ওখানে জনগণের ছিলাম। কাছে, জি। তো কাজে ওই জায়গাগুলো হয়তো আসবে এবং স্বস্তি হয়তো মানুষ পাবে, কিন্তু সাধারণ মানুষ, আমাদের মূল রাজনীতি হচ্ছে খেটে খাওয়া মানুষ। আমরা তো ভালোই আছি, আমার একটা আইডেন্টি আছে, ওই দুই রাজনীতিবিদের আইডেন্টি আছে, আমাদের থাকা খাওয়ারও কিছুটা বন্দোবস্ত আছে, কিন্তু দিনে দিনে মানুষ গরিব হচ্ছে, এই মানুষগুলোর কি হবে? এই জায়গায় কমিটমেন্টটা খুব ভালোভাবে হইতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার করুক, আমরা রাজনীতিবিদরা করি, তাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত এগুলো হতে হবে। এগুলো না হলে যেমন গ্রামীণ শ্রমিকরা যখন রাস্তায় নামে আপনি দেখেন, এবং তাদের আগে কিছুই ছিল না, একটা সন্তান সমবা মহিলার, তার জন্য ওই গার্মেন্টসে একটা অ্যাম্বুলেন্স থাকে না, অনেক অমানবিক, অনেক অমানবিক। তাদের একটা, কেন গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল থাকবে না, থাকতে পারে না?